জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই বলে আবারও জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে স্থানীয় ভোটারদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত জরুরি। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যারা নির্বাচনের পরিবেশকে ঘোলাটে করতে চাইছে তারা গণতন্ত্রের পক্ষের গোষ্ঠী নয়। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। নির্বাচনের মনোনয়ন ঘোষণার পর ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী এলাকায় প্রচারণায় নেমেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণসংযোগের অংশ হিসেবে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন তিনি। এতে বিএনপি মহাসচিব বলেন, দেশের কয়েকটি রাজনৈতিক দল সনদ ও গণভোটের কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে। জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সংস্কার প্রশ্নে বিএনপি রাজি, তবে যেসব বিষয়ে ঐকমত্য হয়নি তা সংসদে আলোচনার মাধ্যমে পাশ হবে। আসন্ন নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করে মানুষকে সঠিক সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। একটা দল বলতেছে যে গণভোট হতে হবে নির্বাচনের আগে, তাই না? এই গণভোট সনদ এইসবকে আমরা বুঝি না। এগুলো বুঝে শিক্ষিত সমস্ত উপরতলা থেকে আমেরিকা থেকে কিছু লোক আসছে, আইসে এখানে এখন এগুলো আমাদের ঘাড়ের মধ্যে চাপাচ্ছে। ভোটটা আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট, জরুরি একটা ভোট। কেন? যে 15 বছর আমরা ভোট দেওয়া পাই নাই। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশ নিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দাবি আদায়ের নামে রাস্তায় নেমে চাপ সৃষ্টি করা মানে ঐকমত্য নয়। দেশের মানুষ নির্বাচনের মাধ্যমে মুক্তি চায়, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আগামী নির্বাচনের আগে যতটুকু ঐকমত্যে আমরা পৌঁছেছি তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। কেউ যদি তাদের নিজস্ব ভাবনা চিন্তা অন্যদের উপর চাপিয়ে দিতে চায়, এটা ঐকমত্য হতে পারে। আমাদের 31 দফার সব কিছু কিন্তু ঐকমত্যে আসে নাই, আমরা কিন্তু মেনে নিয়েছি। এটা হচ্ছে গণতান্ত্রিক স্পিরিটের কথা। আমির খসরু বলেন, গণভোটে রাজি হয়ে বিএনপি উদারতা দেখিয়েছে, তবে জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা বিএনপি হতে দেবে না। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় রায়ের দিন ঘোষণাকে কেন্দ্র করে বাড়তি কোনো চাপ বা উদ্বেগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম আরও জানান, আওয়ামী লীগ সরকারের 1.5 দশকের শাসনামলে 2টি গুমের ও রামপুরায় জুলাই হত্যাযজ্ঞের মামলার আসামি সেনা সদস্যদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনেই হবে। আরও জানাচ্ছেন হুমান চিস্তি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ জুলাই গণ আন্দোলনে ঢাকার চানখারপুলে 6 জনকে হত্যার মামলায় সাক্ষ্য গ্রহণের 14তম দিনে রোববার বিশেষ তদন্তকারী কর্মকর্তা তানভীর হাসান জোহা সহ 2 জন সাক্ষ্য দেন। পরে গণমাধ্যমের প্রশ্নের জবাবে প্রসিকিউশন জানায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় ঘোষণা নিয়ে মোটেই কোনো চাপ নেই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের তারিখ নির্ধারণ হবে এ মাসের 13 তারিখ। তার জন্য প্রসিকিউশনের প্রস্তুতি কিছু নেই। প্রসিকিউশন কোনো অনিরাপত্তা বোধও করছে না, এই পরিস্থিতিতে কোনো বাড়তি চাপ অনুভব করছে না। প্রসিকিউশন শুধু তাদের মামলা প্রমাণের জন্য আইনের মধ্যে থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। গুমের 2টি ও রামপুরায় জুলাই হত্যাকাণ্ডের এক মামলায় কারাগারে থাকা সেনা সদস্যদের বিচার নিয়ে গত বুধবার ব্রিফিংয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, সেনা ও আইসিটি অ্যাক্ট 2টি বিশেষ আইন, যে কোনো আইনেই বিচার সম্ভব। এ নিয়েও কথা বলেন প্রসিকিউটর গাজী তামিম। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল হলো এমন একটি আইন যেটি কনস্টিটিউশনের প্রথম সংশোধনী দিয়ে এটিকে প্রোটেক্টেড করা হয়েছে এবং বলা হয়েছে যে এই আইন বাংলাদেশের প্রযোজ্য সকল আইনের উপরে প্রাধান্য পাবে। এর সংবিধানের সাথেও যদি এই আইন সংঘর্ষপূর্ণ হয় কোনো ক্ষেত্রে, তাহলে সংবিধান সেখানে সাইলেন্স হয়ে যাবে, এই আইনটি প্রাধান্য পাবে। সেনা আইন বা অন্য কোনো আইনে বিচারের সুযোগ নাই যেটি এই আইনে বিচারযোগ্য। এদিকে পেশাগত অসদাচরণ ও স্বার্থের দ্বন্দ্ব এড়াতে সেনা কর্মকর্তাদের পক্ষে থাকা আইনজীবী সরওয়ার হোসেন নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন। আইনজীবী সরওয়ার সরে দাঁড়ানোর পর সংশ্লিষ্ট সেনা কর্মকর্তারা নতুন 5 আইনজীবীকে নিয়োগ দিয়েছেন।
আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা সেনাবাহিনীর 50% সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মাঠ থেকে সেনাবাহিনী উঠিয়ে নেওয়ার এখনো কোনো পরিকল্পনা নেই সরকারের। বলেন, এই বিষয়ে গুজব ছড়ানো হয়েছে। সেনাবাহিনী আগের মতোই মাঠে দায়িত্ব পালন করবে। আগামী 13 নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি নিয়ে সরকার শঙ্কিত নয় বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এই মুহূর্তে সেনাবাহিনী সব আগে যেরকম আছিল এখন একই। কোনো ধরনের আশঙ্কা নাই, কোনো ধরনের লকডাউন যে কোনো আশঙ্কা নেই। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দ্রুত সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ঢাকা 10 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লড়বেন বলেও জানান তিনি। ওই আসনে ভোটার ফরম পূরণ শেষে তিনি এসব কথা বলেন। এ সময় একই সাথে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত এই উপদেষ্টা বলেন, নারী খেলোয়াড়ের আনা যৌন নিপীড়নের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মিজান শাহজাহানের রিপোর্ট। ঢাকা 10 আসনের ভোটার হতে ধানমন্ডি থানা নির্বাচন কার্যালয়ে যান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এতদিন কুমিল্লার মুরাদনগরে নিজ এলাকা থেকে নির্বাচনের গুঞ্জন শোনা গেলেও এবার তিনি নিশ্চিত করলেন ভোটে দাঁড়াবেন ঢাকা 10 আসন থেকে। উপদেষ্টা বলেন, সরকারের সাথে আলোচনা করে সময়মতো পদত্যাগ করবেন। কোনো দলের সাথে সমঝোতা নয়, বরং স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করার কথা ভাবছেন তিনি। সরকার থেকে পদত্যাগ করার পর থাকার প্ল্যান আছে ধানমন্ডি এলাকায়। তো সেই জায়গা থেকে যেখানে থাকবো সেখানেই ভোটার হওয়া। ঢাকা থেকে নির্বাচন করব এটা মোটামুটি নিশ্চিত। সেই জায়গা থেকে নিজের ভোটটাও ঢাকায় নিয়ে আসা, কারণ ভোটটা যাতে অপচয় না হয়। আমি যদিও ভোটার হয়েছে আগে, কিন্তু কোনো নির্বাচনে ভোট দিতে পারি নাই। নির্বাচনে যাতে ভোট দিতে পারি সেটা নিশ্চিত করলাম। একজন নারী খেলোয়াড়ের অভিযোগ প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, বিসিবির তদন্ত রিপোর্ট পাওয়ার পর সিদ্ধান্ত হবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে নারীদের ক্রীড়াক্ষেত্র সহ সকল ক্ষেত্রে তাদের নিরাপত্তা এবং তাদের যোগ্য সম্মানটা যেন আমরা নিশ্চিত করতে পারি। সেই জায়গা থেকে এই বিষয়ে তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে প্রমাণিত হলে আমরা অবশ্যই যথাযোগ্য শাস্তিযোগ্য ব্যবস্থা নিব। এবং ইতিমধ্যে আমার দপ্তর থেকেও ভিক্টিমের সাথে যোগাযোগ করা হয়েছে। যদি তিনি কোনো আইনি পদক্ষেপ নিতে চান সেক্ষেত্রেও সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে। রাজনৈতিক দলগুলোর অনৈক্য নিয়ে প্রশ্ন করা হলে নিজেকে এখন পর্যন্ত সরকারের অংশ বলে মন্তব্য করে তা এড়িয়ে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এই সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুইয়া। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর। রাজশাহীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা আরও বলেন, 16-17 বছর নির্বাচন না হওয়ায় মানুষের মধ্যে কিছুটা শঙ্কা আছে, তবে এবার উৎসবমুখর পরিবেশেই ভোট হবে। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। রাজশাহীতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের লিগ্যাল এইড অফিসে বিচারকদের সাথে মতবিনিময় করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জনমনে শঙ্কা থাকলেও যথাসময়ে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে আশঙ্কার কোনো কারণ দেখি না। আমি মনে করি রাজনৈতিক দলগুলো একে অপরের উপর চাপ সৃষ্টি করার জন্য বা আমাদের উপর চাপ সৃষ্টি করার জন্য কিছু কিছু কথা বলেন, আবার কিছু কিছু কথা হয়তো জেনুইনলি বলেন। সবকিছু শুনে হয়তো মনে হয় যে নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তা বা আশঙ্কা রয়েছে। আমি আপনাদেরকে দৃঢ় কণ্ঠে বলতে চাই, আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার ব্যাপারে বদ্ধপরিকর। গ্রেফতার হওয়া আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মীদের জামিনের বিষয়েও কথা বলেন আইন উপদেষ্টা। জামিন দেওয়াটা আসলে শুধু বিচারকের উপর ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করে যে পুলিশ কি রিপোর্ট দিচ্ছেন। এখন ধরেন পুলিশ যদি একটা রিপোর্টে বলে সন্দেহভাজন হিসাবে ওনাকে গ্রেফতার করা হয়েছে, তো সেটা তো আপনার জামিন না দেওয়ার যুক্তি থাকে না। তখন আমরা মনে করি যেখানে জামিন পাওয়ার যোগ্য সেখানে জামিন পেতে পারে, কিন্তু যারা আপনার জামিন পেয়ে একই ধরনের অপরাধ করতে পারে বা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি
বিনষ্ট করতে পারে বা নিষিদ্ধ কোনো সংগঠনের তৎপরতা চালাতে পারে, তাদের যদি আপনার বেশি জামিন হয়ে যায় আমরা তো অবশ্যই আশঙ্কিত থাকি। লিগ্যাল এডের সংস্কার এবং মামলার জট কমাতে বিচারকদের সংখ্যা বাড়ানো হয়েছে বলেও জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। আইনগত সহায়তা নেওয়া বাধ্যতামূলক করেছি অনেক ক্ষেত্রে, একজন বিচারকের জায়গায় 3 জন বিচারক দিচ্ছি যাতে আদালতে মামলার চাপ কমে। স্বরাষ্ট্র ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ এবং 10ম গ্রেড সহ 7 দফা দাবিতে সারা দেশে কর্মবিরতি পালন করছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এতে বন্ধ হয়ে গেছে শিক্ষা কার্যক্রম। এদিকে শিক্ষকদের উপর পুলিশি হামলা এবং দাবি না মানায় মুখে কালো কাপড় বেঁধে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সারা দেশের শিক্ষকরা পালন করছেন চুপ কর্মসূচি। দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন শিক্ষকরা। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। 10ম গ্রেডে বেতন নির্ধারণ ও শতভাগ বিভাগীয় পদোন্নতি সহ 3 দফা দাবিতে ঢাকায় আন্দোলন করছেন সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। রোববার পূর্ব ঘোষণা অনুযায়ী দেশের বিভিন্ন স্থান থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন প্রাথমিক বিদ্যালয়ের হাজারো শিক্ষক। এ সময় 3 দফা দাবি দ্রুত পূরণের পাশাপাশি শাহবাগে শিক্ষকদের উপর পুলিশের হামলার ঘটনায় স্বরাষ্ট্র ও প্রাথমিক শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা। পুলিশ বাহিনীকে আমরা শনাক্ত করে তাদের চাকরি থেকে বরখাস্ত করার জন্য দৃষ্টি আকর্ষণ করছি। প্রশাসন যে অত্যাচার করেছে এইটার প্রতিবাদে আমরা লাগাতার কর্মসূচি চালিয়ে যাব। সরকার মেনে নেন তাহলে আমরা এখনই মার্চে চলে যাব, কিন্তু দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। শনিবার শিক্ষক এবং পুলিশ সংঘর্ষের ঘটনায় গ্রেফতার 10ম গ্রেড বাস্তবায়ন পরিষদের প্রধান সমন্বয়ক মাহবুবুর রহমান, সমন্বয়ক খায়রুন নাহার লিপি ও শামসুদ্দিন মাসুদ সহ 5 জনকে ছেড়ে দেওয়া হয়েছে। ছাড়া পাওয়ার পর তারাও এসে যোগ দেন কর্মসূচিতে। বলেন দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস বন্ধ করে আন্দোলন চালিয়ে যাবেন তারা। প্রশাসন চুপ করাতে চায়, আমরা এর প্রতিবাদ করতেছি। 3 দফা দাবির বিষয়ে সরকার যদি আমাদের এই দাবি বাস্তবায়নে আগায় না আসে, প্রয়োজনে তালাবদ্ধ কর্মসূচি দিব। আপাতত আমাদের কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি চলবে। শিক্ষকদের এই আন্দোলনের ফলে বিভিন্ন জেলায় সরকারি 65,567টি প্রাথমিক বিদ্যালয়ে বন্ধ ছিল পাঠদান কার্যক্রম। এসব বিদ্যালয়ে 1 কোটিরও বেশি শিক্ষার্থীকে পড়াতে নিয়োজিত আছেন প্রায় 3 লাখ সহকারী শিক্ষক। আজকে আমাদের ক্লাস হচ্ছে না, আজকে স্কুলে কর্মবিরতি। ক্লাসে বসে আছি, খেলা করছি, গল্প করছি, ঘুরে বেড়াচ্ছি। ফলে শিশুদের শিক্ষা জীবনে ব্যাপক প্রভাব পড়ার শঙ্কা করছেন সংশ্লিষ্টরা।